জুলাই অভ্যুত্থান সব গণতান্ত্রিক মানুষের অর্জন, জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতে আমাদের সচেতন থাকতে হবে। শহীদদের স্বজন ও আহতদের কণ্ঠে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি। যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। খামেনির শেষ বিদায়ে শোকার্ত মানুষের ঢল, সমবেত শতাধিক দেশের কূটনীতিক, শোক পরিণত শক্তির বার্তায়। লোন অ্যাপে ঋণের ফাঁদ, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং, লাখ টাকা হাতিয়ে নিতে সক্রিয় চক্র। গিজগিজ মানুষে কমছে সবুজ, বাড়ছে কংক্রিট আর যন্ত্রের দৌরাত্ম্য, ঢাকা মেগাসিটি যেন আরবান হিট আইল্যান্ড। নাতিশীতোষ্ণ আবহাওয়া থেকে পরিবর্তিত হয়ে একটা মরুময় আবহাওয়ার দিকে আমরা চলে যাচ্ছি। বাতাসে দূষিত কণার পরিমাণ বেশি, একদম নিম্ন স্তরে এইরকম দূষিত কণার পরিমাণ বেশি থাকার কারণে তারাও তাপকে আটকে রাখে। সারা দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাংলা কিউআর, লেনদেনে 1% মার্চেন্ট চার্জ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। যারা জুলাই হত্যাকাণ্ডে দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে, তবে বিচারের নামে যেন অবিচার না হয় সেদিকেও লক্ষ্য রাখবে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, জাতিকে বিভক্ত করে সামনে এগিয়ে যাওয়া যায় না, দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চায় সরকার। ২৪-এর গণ অভ্যুত্থানে ইতিহাসে বাকবদল দেখেছে বাংলাদেশ। গদি ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। অভূতপূর্ব সেই ঘটনার 2 বছর পূর্তি। এমন উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলন। আয়োজক জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করেন জুলাই শহীদ ও আহতদের ত্যাগের কথা। যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়াই সবার লক্ষ্য। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। বিএনপি সরকার প্রতিশোধে বিশ্বাসী নয়, জুলাইয়ের হত্যাকারীদের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। প্রধানমন্ত্রী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ রেখে সামনে এগোতে চায় সরকার। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। আজকে সময় এসেছে আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে বিএনপি সরকার, জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কোন শক্তি
আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই হত্যাকাণ্ড ও 16 বছরের গুম খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার করতে হবে দাবি জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এই দাবি জানান তারা। আর আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিও উঠে আসে তাদের কণ্ঠে। জানান নানান ক্ষোভের কথা। 24-এর শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় সম্মেলনের। অংশ নেন 1ম জুলাই শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা সহ অসংখ্য শহীদ পরিবারের সদস্য ও আহতরা। যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। তাদের আবেগঘন বক্তব্যে ভারী হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র। আমি এই হত্যার বিচার চাই। আমার ভাইয়ের রায় প্রকাশ করা হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি বাস্তবায়ন দেখতে চাই। পাখির মতো মানুষ গুলি করেছে, 18 গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিও উঠে আসে সম্মেলন থেকে। কেউ কেউ জানান নানান অভিযোগের কথা। আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। অনুষ্ঠানে মন্ত্রীরা জানান জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি এবং এ বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যারা জুলাই চেতনার কথা বলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে লাখ লাখ শোকার্ত মানুষের ঢল। শনিবার খোমেনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদ রূপ নেয় কোটি ইরানের শোক, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনস্থলে। সর্বোচ্চ নেতাকে হারালেও ইরানিদের বিশ্বাস ও প্রতিরোধের মনোভাবে সামান্য চির ধরেনি, বরং শোক রূপ নিয়েছে ঐক্য, প্রতিরোধ এবং নতুন সংকল্পের প্রতীকে। তেহরানের আকাশে আজ শোকের ভার। কারো চোখে অশ্রু, কারো হাতে জাতীয় পতাকা। ভোর হতেই খুলে দেওয়া হয় গ্র্যান্ড মুসাল্লার ফটক। মুহূর্তেই সেখানে নামে মানুষের ঢল। কফিনে এক ঝলক চোখ রাখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা লাখ লাখ মানুষের। কফিন হাতে আসতে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। খামেনির শেষ বিদায়ে শোক থাকলেও নেই পরাজয়ের ছায়া। শোক আর প্রতিরোধ যেন একই স্রোতে মিলেছে তেহরানের রাজপথে। শোককে আমরা শক্তিতে পরিণত করতে প্রস্তুত। আমাদের প্রতিটি অশ্রুবিন্দুই জাতির শক্তিতে রূপ নেবে। খামেনি হত্যাকাণ্ডের 4 মাস পর এই রাষ্ট্রীয় আয়োজন, একত্র গোটা দেশ। শোকের এই সমাবেশকে শুধু বিদায়ের অনুষ্ঠান নয়, জাতীয় ঐক্য ও প্রতিরোধের নতুন অঙ্গীকার হিসেবেই দেখা হচ্ছে। বিপুল জনসমাগম ঘিরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে ইরান সরকার। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আকাশপথেও জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হবে কমে, পরের দিন ইরাকের নাফাসে, আর 9 জুলাই মাশহাদে তাকে করা হবে দাফন। আসমাতুলি, নিউজ 24। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরান এখন বৈশ্বিক কূটনৈতিক সমাবেশের নগরী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনে হাজির বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ সহ শতাধিক দেশের প্রতিনিধি, যাদের মধ্যে রয়েছেন পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরাও। তবে অনুপস্থিত পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্র দেশগুলো।
যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি, তার মধ্যেই তেহরানে গ্র্যান্ড মোসল্লায় চলছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা। শোক, শ্রদ্ধা আর কূটনীতিকদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয়েছে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানাজায় অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। তার এই অংশগ্রহণ ঢাকা তেহরানের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান ওসিম মুনিরও যোগ দিয়েছেন। ছিলেন ভারতের সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরাও। খামেনির শেষ বিদায়ে জড়ো হয়েছেন চীন, রাশিয়া, তুরস্ক সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। তবে পশ্চিমা বিশ্বের কোনো শীর্ষ প্রতিনিধি বা তাদের মিত্র দেশগুলোকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে রাষ্ট্রীয় এই বিদায় অনুষ্ঠান শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, পরিণত হয়েছে ইরানের কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক প্রভাব এবং বিশ্বজুড়ে তার মিত্রদের সংহতিরও এক বিরল প্রদর্শনের মঞ্চে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শোক আর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। লাল পতাকা হাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় ইরানিদের ঢল, যাদের কণ্ঠে উঠে আসছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে তেহরানের অদম্য শক্তি আর সংহতির বার্তা। পৃথিবী থেকে ইসলামী বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্রে মেতেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আজ প্রশ্ন উঠছে, কতটা সফল দুই মিত্রশক্তি? খামেনিকে হত্যার পরও ইরানিদের স্বর দমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যুর 4 মাস পর সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় ঢল নেমেছে সাধারণ মানুষের। হামলার শঙ্কার মধ্যে আর্তনাদ ও প্রতিশোধের বার্তা। লাল পতাকা হাতে উপস্থিত লাখো ইরানি। এ শোক যাত্রায় আমেরিকার ধ্বংস হোক ও প্রতিশোধ প্রতিশোধ স্লোগান দিচ্ছেন তারা, সমবেত শতাধিক দেশের প্রতিনিধি। এর আগে ইরানে এত বিশাল জনসমুদ্র দেখা গেছে 1989 সালের 6 জুন ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায়, যেখানে প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছিল। সেখান থেকেই শুরু দীর্ঘ 36 বছর পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে দাপটের সঙ্গে ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে অটল ছিলেন খামেনি। খামেনির শেষ বিদায়ের আয়োজনে এই জনসমুদ্রে ভাটা পড়েছে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তির উদযাপন। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে ইরান। ইরানের এমন জনস্রোত কি প্রমাণ করছে? অনেক গণমাধ্যমের খবরে উঠে এসেছে ইরান দেখাতে চাইছে নেতৃত্ব বদলালেও রাষ্ট্রের নীতি, অভ্যন্তরীণ ঐক্য এবং আঞ্চলিক প্রভাব এখনো অটুট। আফরিন মৌ, নিউজ 24। সহজ শর্তে জামানত ছাড়া মুহূর্তেই মিলবে ঋণ, এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোন অ্যাপ দেখা যায়, যার আড়ালে সক্রিয় ব্ল্যাকমেইলিং চক্র। কিছু টাকা ঋণ দিয়ে তারা হাতিয়ে নেয় ফোনের কন্ট্যাক্ট লিস্ট এবং ব্যক্তিগত ছবি, আর এরপরে ছবি এডিট করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করে লাখ লাখ টাকা। বিস্তারিত জুবারসানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। সেলফিটা দেওয়ার সময় কোন ধরনের কোন আপনার ফেসের ভিতরে কোন ডার্ক সার্কেল হয়। স্মার্টফোন বা পিসিতে একটি ক্লিক, মুহূর্তেই আপনার পকেটে চলে আসবে 5 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। কি সহজ মনে হচ্ছে? এই সহজ শর্তের আড়ালে লুকিয়ে রয়েছে এক অন্ধকার ফাঁদ, যার নাম অনলাইন লোন অ্যাপ। ঋণ পাওয়ার তাড়নায় ব্যবহারকারী যখনই অ্যাপটি ইনস্টল করেন, অজান্তেই দিয়ে দেন নিজের ফোনের গ্যালারি, ক্যামেরা আর কন্ট্যাক্ট লিস্টের নিয়ন্ত্রণ। আর এখানেই কেল্লা ফতে প্রতারকদের। লোন দেওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় শুরু হয় আসল খেলা। 7,000 টাকার ঋণে 1 সপ্তাহ পর সুদসহ দাবি করা হয় 15 থেকে 20,000 টাকা। আপনার 1500 টাকা লোনে 900 টাকা লোন পেয়েছিলেন। আচ্ছা, এখন আমাকে শোধ করতে হবে কত টাকা? 1500 টাকা। এটা আমাদের কোম্পানির পলিসি। টাকা দিতে না পারলে বা অস্বীকৃতি জানালে চক্রটি মেতে ওঠে পৈশাচিক আনন্দে। ভুক্তভোগীর ছবি ডক্টরেট বা আপত্তিকর বানিয়ে তা পাঠিয়ে দেয়া হয় ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা মা, বাবা, আত্মীয় কিংবা সহকর্মীদের নম্বরে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গ্রুপ খুলে চলে এই মানসিক নির্যাতন। দেয়া হয় হুমকি ধামকি।
মোবাইলে যে ছবিপত্র বা আমার যে নিজের পার্সোনাল যে জিনিসগুলো আছে এগুলো সব মনে করেন আপনার ইয়েতে পাঠিয়ে দিবে, যে মনে সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দিবে। আশা লোন অ্যাপ, ঢাকাফিন, লোন বাড়ি সহ এমন অসংখ্য লোন অ্যাপ পাওয়া যায় গুগল প্লে স্টোরে। তাদের কাছে ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র সহ সব তথ্য থাকায় এবং লোকলজ্জার ভয়ে বেশিরভাগ মানুষই আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেন না। বললো যে আপনার জামানত হিসেবে আপনাকে 3000 টাকা দিতে হবে, দেওয়ার পরে এখন সে তো চোখ উল্টে দিছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই চক্রগুলোর বেশিরভাগই পরিচালিত হচ্ছে দেশের বাইরে থেকে, তবে দেশীয় কিছু এজেন্টের মাধ্যমে এরা টাকা লেনদেন করে থাকে। এই ডিজিটাল ক্রাইম যারা করছে তাদের বিষয়ে আমরা অবশ্যই সজাগ আছি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সচেতনতাই এই ডিজিটাল ডাকাতদের রুখে দেওয়ার প্রধান হাতিয়ার। যদি আপনি গ্যালারি অ্যাক্সেস দেন, কেউ আপনাকে সুনিশ্চিতভাবে বলতে পারবে না আপনার এই ফটোটা আসলে মিসইউজ হচ্ছে কি হচ্ছে না। এমন প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। অতিরিক্ত মানুষের চাপে কমছে রাজধানীর সবুজ অঞ্চল, বিপরীতে বাড়ছে কংক্রিটের আবরণ আর যন্ত্রের দৌরাত্ম্য। এসবের আড়ালে তাপমাত্রা বেড়ে চলেছে অস্বাভাবিক হারে। পরিবেশবিদরা বলছেন ঢাকা মেগাসিটি এখন এক আরবান হিট আইল্যান্ড, তাই ঢাকার প্রকৃতি হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক চরিত্র। শাহ আলী জয়ের রিপোর্ট। বর্ষা এলে গ্রীষ্মের খরতাপ কমে, মেলে খানিকটা শীতল পরশ, কিন্তু এবার এমন পরশে ঘাটতি। ঢাকায় কয়েকদিন ধরেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি, 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশ্বের দ্বিতীয় জনবহুল এই শহরে কোনো এক জাদুর টানে সারা দেশ থেকে ছুটে আসে মানুষ। তাদের বাড়তি চাপে কমে সবুজের আচ্ছাদন, বাড়ে কনক্রিটের আবরণ, নগরের তাপমাত্রা। বাইরে তো কাজকর্ম আছে, ইনশাল্লাহ ভালো লাগে না, এই জন্য ঢাকায় চলে আসি। ঢাকায় আমার ভালো। গ্রামে আর কি পরিশ্রমটা করলে একটু ইনকামটা কম, আর ঢাকায় পরিশ্রমটা করতে পারলে ইনকাম হয়। সবুজ প্রকৃতিকে বলা হয় শহরের ফুসফুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শহরে দরকার 15 থেকে 20% সবুজ এলাকা। ঢাকায় আছে মাত্র 4 থেকে 8% মতো। নাতিশীতোষ্ণ আবহাওয়া থেকে পরিবর্তিত হয়ে একটা মরুময় আবহাওয়ার দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের হিট ওয়েভের সংখ্যা, তীব্রতা এবং ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে। আগে হিট ওয়েভ 1 বছরে 1টি বা 2টি হতো, এখন 4-5টি হচ্ছে। ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের তথ্য বলছে ঢাকায় জনসংখ্যা 3.5 কোটির ওপরে, মানুষ বেশি, তাই যান্ত্রিক বাহনও বাড়তি। পিচ ঢালা পথ, অগণিত দালান কোঠা আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রেও সয়লাভ চারদিক। যেসবের আবডালে তাপমাত্রা বেড়ে চলেছে হু হু করে। রাজধানী ইন্ডাস্ট্রিয়াল প্রোন এরিয়া, সুতরাং বাতাসে দূষিত কণার পরিমাণ বেশি, একদম নিম্ন স্তরে এইরকম দূষিত কণার পরিমাণ বেশি থাকার কারণে তারাও তাপকে আটকে রাখে, স্থাপনা তাপকে আটকে রাখে। আবার ঘরের তাপমাত্রাকে ঠান্ডা করে বাইরে এই এয়ার কুলার, রেফ্রিজারেটর, এসি তারা তাপ ছেড়ে দেয়। আমরা এই শীতল থাকার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করতে এতদিন ধরে সেগুলো আমরা কমিয়ে ফেলেছি, যেগুলো হিটওয়েভ তৈরি করে সেগুলো আমরা বৃদ্ধি করে ফেলেছি। পরিবেশবিদরা বলছেন বসবাসযোগ্য শহর চাইলে প্রাণের সঞ্চার ঘটাতে হবে এর প্রকৃতিতে, ঠেকাতে হবে রাজধানীমুখী মানুষের স্রোত। জাতিসংঘ প্রক্ষেপণ বলছে 2050 সাল নাগাদ ঢাকার জনসংখ্যা হবে কমপক্ষে 5 কোটি। অতিরিক্ত এই জনসংখ্যাকে জায়গা করে দিতে কেটে ফেলতে হবে গাছ, তৈরি হবে কনক্রিটের নতুন অরণ্য। পরিবেশবিদদের মতে শুধু বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিংবা বৈশ্বিক উষ্ণায়নই নয়, মানুষের তৈরি এসব কারণেও তখন বেড়ে যাবে ঢাকার তাপমাত্রা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাংলা কিউআর লেনদেন, তবে নতুন নিয়মে ভ্যাট সহ 1% মার্চেন্ট চার্জ নির্ধারণ করায় অসন্তোষের কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর শাহবাগে এক ক্যাম্পেইনে অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, ফ্যাসিস্ট সরকার প্রযুক্তি ব্যবহারে জনগণকে সংযুক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। নগদবিহীন লেনদেনে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে বাংলা কিউআর কোডের মাধ্যমে। 1 জুলাই থেকে যা বাধ্যতামূলক করা হয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানে, এরপর থেকেই বাড়ছে ব্যবহার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে প্রথম 2 দিনেই এই মাধ্যমে লেনদেন হয়েছে 77,165 বার, টাকার পরিমাণ 22 কোটির বেশি।
তবে খুচরা কেনাকাটায় ভ্যাট সহ ন্যূনতম 1% মার্চেন্ট চার্জ নির্ধারণ করায় বাড়তি খরচের দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এতে খরচ বেড়ে যাওয়ায় অসন্তুষ্ট তারা। এই বিষয়ে অবশ্যই আমাদের একটু লস হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে যতটুকু সম্ভব কমিয়ে আনা, তাইলে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের জন্য এটা অনেক ভালো হয়। এখানে আমার বাচ্চাকে একটা জুস খাওয়াইলাম, এই পেমেন্টটা করলাম এই বাংলা কিউআর দিয়ে বিকাশের মাধ্যমে। খুব ইজিলি, খুব অল্প সময় এটা করতে পারছি। এটা তো অনেক সুবিধা, যে কোনো অ্যাপসের মাধ্যমে এটাতে আপনি লেনদেন করতে পারেন। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, টেকসই এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিকভাবে কার্যকর করতেই এই নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে। আমি একজন সাধারণ ক্রেতা, আমি 100 টাকার পণ্য ক্রয় করছি, আমি কিন্তু 100 টাকার বেশি দিতে হবে না, আমি 100 টাকাই দিব। কিন্তু যিনি মার্চেন্ট, উনি 100 টাকার পরিবর্তে 99 টাকা পাবেন। এদিকে শনিবার শাহবাগে বাংলা কিউআরের প্রচারণায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার, যেখানে বাংলা কিউআর বড় ভূমিকা রাখবে। সর্বক্ষেত্রেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড অত্যন্ত আস্থাভাজন একটি মাধ্যম। ব্যবসায়িক জটিলতা ও বাড়তি খরচের বোঝা দূর করে মানুষকে আরো প্রযুক্তি নির্ভর ও নগদবিহীন লেনদেনের আহ্বান জানান তথ্যমন্ত্রী। বাংলা কিউআর কোডের মাধ্যমে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে, তবে এখনই স্বস্তির সুযোগ নেই। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এক আয়োজনে এসব কথা উঠে আসে। বিশাল বাজেট বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। বড় অঙ্কের বাজেট ঘাটতি এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের চক্র সামষ্টিক অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক ছায়া সংসদে উঠে আসে অর্থনীতির সম্ভাবনা আর সংকটের কথা। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অতীতে অতি মূল্যায়িত মেগা প্রকল্পের নামে লুটপাটের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। বর্তমানের অর্থনীতি চাঙ্গা করতে জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে দেশীয় শিল্পের চাকা গতিশীল করতে হবে। আওয়ামী শাসনের আমলে মেগা প্রকল্পের নামে উন্নয়নের ফানুস তৈরি করে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। অতি মূল্যায়িত মেগা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেখানে 30 থেকে 40% ব্যয় ছিল ভুয়া ব্যয়। এ সময় আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলেন, রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহে সুবাতাস থাকলেও ঋণের সুদ আর সরকারের বিশাল পরিচালন ব্যয় বাজেট বাস্তবায়নকে ঝুঁকিতে ফেলছে। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সুদের উচ্চ হার কমানো জরুরি। এমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ইনভেস্টমেন্ট রেট, জিডিপি গ্রোথ রেট, এক্সপোর্ট, অল দিস আর দ্য ম্যাক্রো ফান্ডামেন্টালস। এগুলো যদি স্থিতিশীল থাকে, তখন দেশীয় উদ্যোক্তারাও যেমন বিনিয়োগ করতে এগিয়ে আসে, বিদেশিরাও আসবে। এ সময় চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বিশেষজ্ঞরা। সরকারি ম্যানেজমেন্টে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদ। ধন্যবাদ সবাইকে।